হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগ, রসায়ন বিভাগ এবং অন্যান্য যে বিষয়ের বা যে বিভাগের নন মেজর পদার্থবিজ্ঞান এক আছে তাদের জন্য অধ্যায় 1 অর্থাৎ ভেক্টর বিশ্লেষণ এই অধ্যায়ের পার্ট 7। আজকে এই পার্ট 7 দিয়ে এই অধ্যায়টা আমরা শেষ করব, অর্থাৎ এটা আমাদের শেষ পর্ব। এর আগে আমরা 6টি পর্ব দেখেছিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ সেই পর্বগুলো ছিল এবং সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে যেগুলো থেকে প্রশ্ন প্রতি বছর কমন আসে। তো আজকেও একটা সেম গুরুত্বপূর্ণ একটা পর্ব। এই পর্বে একটা উপপাদ্য দেখানো হবে, সেটা হলো আমাদের স্টকসের উপপাদ্য। এটা মোটামুটি প্রতি বছরই কম বেশি আসে, এই বছর না আসলে পরের বছর, পরের বছর না আসলে পরের বছর, এরকম আসে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। ঠিক আছে, তো আমরা বেসিক থেকে দেখব এবং যতগুলো বেসিক লাগে বা যতগুলো বোঝাতে যা যা লাগে সবকিছু আজকে দেখানো হবে এবং উদাহরণ সহ কেন কোথায় কাজে লাগে সব উদাহরণ সহ দেখানো হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা A to Z দেখবা। আর এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, এটা আমাদের ইউটিউবে ফ্রি থাকবে। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বিস্তারিত জেনে নেবে। আর ভাইয়া, আর একটা কথা হলো, আমাদের ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে তোমরা দেখবা, সিকোয়েন্স মেনটেন করে দেখবা, সিকোয়েন্স মেনটেন করে দেখবা, না হলে কিন্তু ক্লাসে কিছুই বুঝবা না। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি ভাইয়া। আমাদের স্টকসের উপপাদ্যটা জানতে হলে আগে কিছু বেসিক জিনিস জানতে হবে, যেটা না জানলেই নয়। যারা ইতিপূর্বে জেনেছো তারা আজকে একটু রিক্যাপ করে নাও, আর যারা জানো না অবশ্যই অবশ্যই লিখে নাও। ঠিক আছে, আমাদের জানতে হবে ইন্টিগ্রেশনের প্রকারভেদ। ইন্টিগ্রেশন কত প্রকার? ইন্টিগ্রেশন ভাইয়া মূলত আমাদের টাইপস অফ ইন্টিগ্রেশন তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার কি কি? ছোট্ট করে একটু বলে নেই, আগের ভিডিওগুলোতে এগুলা বলা হয়েছে, ছোট্ট করে একটু বলে নিচ্ছি তবুও। যে এক নাম্বার হলো লাইন ইন্টিগ্রাল। লাইন লাইন ইন্টিগ্রাল বা সমাকলন। লাইন সমাকলন অথবা রৈখিক সমাকলন। রৈখিক সমাকলন। আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশনের অপর নাম হলো সমাকলন। তো লাইন বলতে রেখা বরাবর, রৈখিক বলতে সোজা বরাবর, একই কথা। এটা আমরা বুঝবো কিভাবে? এটাকে প্রকাশ করা হয় এরকম সিঙ্গেল ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা। আমরা সবাই জানি ইন্টিগ্রেশন চিহ্ন এমন সিঙ্গেল ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর এটা বক্ররেখা হতে পারে, সোজা রেখাও হতে পারে, বদ্ধ হতে পারে। যদি বদ্ধ হয়, যদি বদ্ধ হয়, বদ্ধ রেখাটাকে আমি যদি সি দ্বারা প্রকাশ করি, যদি বদ্ধ হয়, বদ্ধের জন্য লাইন ইন্টিগ্রাল হলো এরকম আবদ্ধ একটা চিহ্ন দেওয়া লাগবে এবং সি দ্বারা প্রকাশ করতে হবে, নিচে একটা সি দেওয়া লাগবে। এই সির মানেই হলো যে রেখাটা বদ্ধ এবং সি দ্বারা প্রকাশ করা আছে। ঠিক আছে, এই হলো লাইন ইন্টিগ্রাল। দুই নম্বরে হলো তল সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল। তল সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল ঠিক আছে, এটাকে প্রকাশ করা হয় ডাবল ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা। এখন এই যে রেখাটা আবদ্ধ হলো, আবদ্ধ ছাড়া তো ক্ষেত্র হবে না। এই আবদ্ধ ক্ষেত্রের ভিতরে এটাকে যদি তুমি যদি আর বলো অথবা এস বলো, যেটাই বলো না কেন, সেটা এখানে দেওয়া লাগবে। এটা হলো তল সমাকলন। এটা এটা কাজ করে 1D তে মানে এক মাত্রিকে, এটা কাজ করে 2D তে অর্থাৎ দ্বিমাত্রিকে। আর একটা আছে আমাদের আয়তন সমাকলন বা ভলিউম ইন্টিগ্রাল। আয়তন আয়তন সমাকলন বা ভলিউম ইন্টিগ্রাল। এটা প্রকাশ করা হয় কিভাবে? ত্রিপল ইন্টিগ্রেশন চিহ্ন দ্বারা। আচ্ছা, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। যদি কোনো একটা ত্রিমাত্রিক বস্তু হয়, ত্রিমাত্রিক বস্তুর মধ্যে যদি কোনো আয়তন বের করতে হয়, ওই সেটাকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে অবশ্যই সেটাকে আমি ভি দিব। এটা কাজ করে কোথায়? এটা 3D তে কাজ করে। তাহলে কোনটা কোথায় কাজ করে আমি কিন্তু A to Z বিস্তারিত বললাম। তবু আরো যদি বিস্তারিত জানতে মন চায় তাহলে আগের লেকচারগুলোতে দেখবা, তাহলে অবশ্যই অবশ্যই আরো বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের পার্টটা শেষ, এখন আমরা উপপাদ্যে চলে যাই। দেখো স্টকসের উপপাদ্য, স্টকস, স্টকস থিওরাম। এটা হলো কোথা থেকে আসছে একটু যদি বলে নেই। আমরা গ্রিনের উপপাদ্য পড়েছিলাম, গ্রিনের উপপাদ্য পড়েছিলাম। গ্রিনের উপপাদ্যটা হলো 2D পর্যন্ত কাজ করতেছিল, কিন্তু এই স্টকস কি করছে? 3D তে কনভার্ট করে দিছে। 3D তে কনভার্ট করে দিছে কেন? আমাদের তো সাধারণত বাস্তব জীবনে যে বস্তুগুলো আমরা দেখতে পাই সবগুলো তো 3D বা ত্রিমাত্রিক বস্তু। কারণ এগুলো তো আমাদের হিসাব নিকাশ করতে হবে, আর হিসাব নিকাশ করতে গেলে 2D কাজ হবে না। আর 2D কাজ না হলে তো আমি হিসাবও করতে পারবো না। তো ওই জন্য এই স্টক সাহেব কি করছে? গ্রিনের উপপাদ্যটাকেই 3D তে কনভার্ট করছে। এজন্য এই স্টকস উপপাদ্যটা
প্রমাণ মানে প্রমাণ করতে গেলে গ্রীনের উপপাদ্যের সাহায্য নিতে হয়। ঠিক আছে? আর স্টোকসের উপপাদ্যের মূল কারণটা হলো, এটা আমরা কি বের করি? আমরা ঘূর্ণয়ন বের করি, ঘূর্ণয়ন বের করি। এখন যদি তোমাকে বলি, একটা যদি তোমার কাছে গ্লাস থাকে, চায়ের কাপ থাকে বা পানির গ্লাস থাকে, বা যে কোনো একটা তুমি মনে করো সিলিন্ডার আকৃতির কোনো বস্তু নাও, এই সিলিন্ডার আকৃতির বস্তুর মধ্যে বা ভিতরে ধরে নিলাম একটা কোকের বোতল, কোকের বোতলকে তুমি যদি নড়াচড়া করো তাহলে কি হবে? ভিতরেকার জিনিসগুলা বা ভিতরকার কোকটা নড়াচড়া করবে না, ঘুরবে না? এরকম যদি কোনো একটা বস্তু তুমি পাও যে ভিতরে কিছু ঘুরতেছে, ভিতরে কিছু ঘুরতেছে, এখন তুমি, তোমার অবস্থা সিচুয়েশন এমন যে তুমি ভিতরে ঘূর্ণয়নটা তুমি বুঝতে পারতেছো না বা জানতে পারতেছো না, তখন কি করবা? এই রেখা বরাবর তুমি যদি ইন্টিগ্রেশন করো, অর্থাৎ তুমি যদি রেখা বরাবর ইন্টিগ্রেশন করো, এখানে তুমি যে ফাংশনটা পাবে, এখানে তুমি মনে করো এ ডট ডিআর পাইলা। আর তুমি যখন এই ভিতরের অর্থাৎ ডাবল ইন্টিগ্রেশন তুমি করলা, এখানে তুমি ক্রস গুণন করলা, ক্রস এ ভেক্টর অবশ্যই ভেক্টর ফাংশন হতে হবে, ভেক্টর ফাংশন হতে হবে। যদি হয়, তাহলে এই যে তুমি ক্রস গুণন করবা, ভিতরকার ক্রস গুণন করে যে ঘূর্ণনটা বের করবা, সেই জিনিসটা তুমি বাহিরে যদি লাইন ইন্টিগ্রাল করো তাহলে তুমি সেই জিনিসটা পেয়ে যাবা। এই হলো জটিল জিনিসটাকে কঠিন, মানে কঠিন জিনিসটাকে সহজ করার কাজটা স্টকস করে দেয়। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এই হলো কথাবার্তা। আরো অনেক কাজ আছে, তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে এটা সম্পর্ক তৈরি করে, বিভিন্ন আরো কাজ আছে। তো ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ে যেখানে আমাদের ফিজিক্স কাজ করে, সেখানে এই যে স্টোকস থিওরামটা আমাদের কাজ করবে ঘূর্ণিঝড়ের মধ্যে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? ঘূর্ণিঝড়ে যেমন ক্ষেত্রফল, মাপযোগ, কোন দিকে ঘুরতেছে, এই বিষয়গুলো আমাদের স্টোকসের থিওরাম থেকে আমরা বের করতে পারি সহজেই। তো এই হলো স্টোকসের থিওরেমের ব্যবহার, কোথা থেকে আসলো, কেন আসলো, কিভাবে কাজ করবে, সেগুলো আমি সুন্দর করে বলে দিলাম। এবার আমরা দেখে যাই প্রমাণটা, বা এবার আমাকে প্রমাণ করতে হবে এই যে বিবৃতিটা হলো মেইন জিনিস। তোমার প্রশ্নে ভাইয়া স্টোকসের থিওরেমটা বর্ণনা ও প্রমাণ করা এরকম বলবে। যদি এরকম বলে তো অবশ্যই তোমাকে বিবৃতি বা বর্ণনাটা দিতে হবে। বিবৃতি মানে বর্ণনা, একই কথা। তোমাকে বললেও দিতে হবে, না বললেও দিতে হবে। তুমি এটা না দিলে তুমি প্রমাণই করতে পারবে না। এখানে সবকিছু বর্ণনা করা আছে, তাহলে অবশ্যই তোমাকে এটা বুঝতে হবে, জানতে হবে বর্ণনাটা কিভাবে হয়। তোমাকে এই চিত্র সম্পর্কে আইডিয়া নিতে হবে। এটাকে তুমি ওয়াই অক্ষ ধরতে পারো, এক্স অক্ষ ধরলে সমস্যা নাই। আমি প্রমাণের সুবিধার্থে এটাকে আমি ওয়াই অক্ষ ধরবো, এটাকে আমি এক্স অক্ষ ধরবো, এটাকে আমি জেড অক্ষ ধরবো প্রমাণের সুবিধার্থে। তো এই যে ত্রিমাত্রিক বস্তু আমি একটা কল্পনা করে নিয়ে আমি প্রমাণটা করব। এই ত্রিমাত্রিক বস্তুর মধ্যে মনে করো আমার ভিতরে অবশ্য আমার জিনিস আছে, তরল পদার্থ আছে, বা যেটাই থাক না কেন এর ঘূর্ণন ঘুরতেছে। আর বাহিরে মনে করো একটা রেখা কল্পনা করলাম, এই যে এইটা রেখা, এই রেখাটাকে যদি আমি সি দ্বারা প্রকাশ করি, আর এই যে এক সারফেসটা বা তলটা, এই তলটাকে যদি আমি এস দ্বারা প্রকাশ করি, এবং এস তলটার উপরে ক্ষুদ্র একটা জায়গা হলো ডিএস, ক্ষুদ্র একটা জায়গা কি ডিএস, সবুজ জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করলাম। আমার কথা কি তোমরা ক্লিয়ার হইছো? আমি আবার দেখাবো অপর পেজে, এখানে একটা জাস্ট বলে নিচ্ছি। তাহলে এই যে ধরি এস একটি খোলা দুই প্রান্ত বিশিষ্ট তল, যার সীমা একটি ছেদহীন আবদ্ধ সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ। এই যে তলটা সি দ্বারা, এখানে এই বাংলা কথাগুলো লেখা আছে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। বক্ররেখা সি দ্বারা আবদ্ধ, এবং এই একটি একটি অবস্থান ভেক্টর যদি হয়, সেখানে অবস্থান ভেক্টর হয়তো এখানে এটা অবস্থানে হয়ে গেছে, অবস্থান ভেক্টর যদি হয়, মনে করে এখানে একটা অবস্থান ভেক্টর যে কোনো একটা আছে যদি অবস্থান ভেক্টর হয়, তাহলে অবস্থান ভেক্টর ফাংশন হয়, তাহলে অবিচ্ছিন্ন অন্তরক সহগ, এবং অবস্থান ভেক্টরটা কি হতে হবে? অবিচ্ছিন্ন অন্তরক সহগ হতে হবে, মানে অন্তরীকরণ যোগ্য হতে হবে, অন্তরীকরণ যোগ্য হতে হবে। অন্তরীকরণ না করলে কিন্তু এটা আমরা ভেক্টর ফাংশন হিসেবে এখানে ব্যবহার করতে পারবো না। যদি হয়, তখন আমরা প্রমাণ করতে পারবো কি, যে ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল এ ডট ডিআর, মানে ভেক্টর এবং ডিআর এর মধ্যে ডট গুণন, এবং এটা যে মানটা আসবে, এই যে তোমার ন্যাবলা বা ডেল ক্রস এ, অর্থাৎ এখানে তুমি ক্রস গুণফল যেটাকে কার্ল আমরা বলি, এটার গুণফলের সাথে একক ভেক্টর থাকবে এবং ডিএস থাকবে, এবং এটা যদি এটার মানটা যা আসবে তা এটা সমান হবে। অথবা আরেকটা হতে পারে ডেল ক্রস এ, তার সাথে ডট গুণন করতে হবে ডিএস এর। যদি এই কাজগুলো আমরা করতে পারি, সবগুলোই মান সেম আসবে। তাহলে কার্ল মানে অবশ্যই আমরা ঘূর্ণন জানি, এজন্য প্রথমে আমি ঘূর্ণনের কথাটা বলেছিলাম। তাহলে অবশ্যই এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো, এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, এবং এটা অবশ্যই তোমাকে লিখতে হবে, নাহলে তুমি প্রমাণ করতে পারবে না। আমরা এখন যে কোনো দুইটা প্রমাণ করে দেখাবো, একটার থেকে আর একটা প্রমাণ করে দেখালে আমাদের প্রমাণ কমপ্লিট, তিনটা প্রমাণ করা লাগবে না।
তাহলে আমাদের সহজ কোনটা হবে, এটা আমরা সহজ হবে, কারণ এখানে ইটা আছে এবং ক্রস ডেল এর মান আমরা জানি, এর মান আমরা ধরে নিব, আমরা অবশ্যই অবশ্যই এখান থেকে সহজে করতে পারবো। ঠিক আছে। আর এখানে বর্ণনা দিতে হবে যে সি যোগ বোধক দিক বরাবর অঙ্কিত এবং ইটা, এটা হলো এন না, ইটা এন দ্বারাও প্রকাশ করতে পারো, আমরা ইটা দ্বারা করব, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। এই ইটাকে আমাকে বলে দিতে হবে এ হলো এস এর উপর বহিস্থ লম্ব বা অভিলম্ব। যেমন এই যে ইটাটা কি, এই যে এটাকে বলা হয় ইটা, এই এই যে রেখাটা গেছে লম্ব, তলের উপর লম্ব, এটাকে বলা হয় ইটা। আর এটা হলো কে, এটাকে কে মানে এটা অক্ষ বরাবর, এই যে কমলা অরেঞ্জ কালারের যে রেখাটা দেখতে পাচ্ছি একটা অক্ষ, বা এটা অক্ষের উপর লম্ব আমরা যদি ধরি, তাহলে এটা হলো কে বরাবর, অর্থাৎ জেড অক্ষ বরাবর কে নেই আমরা, এক্স অক্ষ বরাবর আই নেই, এবং ওয়াই অক্ষ বরাবর কি নেই, ওয়াই অক্ষ বরাবর আমরা জে নেই। এগুলো আমরা একক ভেক্টর সম্পর্কে আগে শিখে আসছি। তো এই হলো মোটামুটি বিবৃতি, এই হলো মোটামুটি বিবৃতি, এগুলাকে মনে রাখতে হবে, এটা জানতে হবে। এখন আমরা প্রমাণটা করবো খুব সুন্দরভাবে, খুব ইজিলি প্রমাণটা করে দেখাবো। দেখো, আমি সেম জিনিস এখানে অঙ্কন করে নিয়েছি। তাহলে এটাকে আমরা কি দিছিলাম, এক্স অক্ষ, এটাকে আমরা দিছিলাম ওয়াই অক্ষ, এটাকে আমরা দিছিলাম জেড অক্ষ প্রমাণের সুবিধার্থে। এটার নাম দিছিলাম কি ইটা, তলের উপর লম্ব, এটার নাম দিছিলাম কে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর। আর এই সারফেসটার নাম দিছিলাম ডি এস, ক্ষুদ্র সারফেসটা। আর পুরাটার নাম দিছিলাম হলো এস। আর এই যে রেখাটা, এই রেখাটার নাম আমরা দিয়েছিলাম কি, এই রেখাটার নাম দিয়েছিলাম হলো সি, রেখাটার নাম দিয়েছিলাম সি। এই কথাটা তোমরা আশা করি বুঝতে পারছো। আর ভাইয়া, আর এখানে এই যে এটা যদি একটা তল হয়, তুমি যদি এই জিনিসটাকে যদি মাটিতে স্থাপন করো, ভূমিতে স্থাপন করো, তুমি উপর থেকে যদি লাইট বা সূর্যের আলো যদি পড়ে, তাহলে এর একটা ছায়া তুমি কি মাটির মধ্যে দেখতে পাও না? ওই যে ছায়াটা দেখতে পাও সেটাই হলো অভিক্ষেপ। সেম তাহলে এই জিনিসটা একটা ছায়া আমরা নিচে দেখতে পাবো, সেটা এই সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে। তাহলে এই যে ছায়াটা, তাহলে এই ছায়াটার হলো ক্ষুদ্র ক্ষেত্রফল, এটা যদি ডিএস হয়, এটার মান যদি ডিএস হয়, তাহলে ক্ষুদ্র এই ছায়াটার ক্ষেত্রফল হলো ডিএক্স ডিওয়াই অবশ্যই হবে। কেন ডিএক্স ডিওয়াই হবে? এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে মানে এক্স ওয়াই এই অক্ষের উপর অবস্থিত, এই জন্য ডিএক্স ডিওয়াই হলো। আর ভাইয়া, এই যে পুরাটা, এই যে পুরা তলটা, এটাকে আমরা আর জেড দ্বারা প্রকাশ করে পুরা তলটাকে, কেন? কারণ এটা এক্স ওয়াই সমতলে আছে, কিন্তু কোথায়, জেড অক্ষে বা জেড অক্ষ বরাবর যে আমাদের যে জিনিসটা ছিল বা যে বস্তুটা ছিল, তারই একটা অভিক্ষেপ বা ছায়া আমার এক্স ওয়াই সমতলে অবস্থান করছে। তাহলে এইটাকে আমরা আর জেড দ্বারা প্রকাশ করব। এখন তুমি যদি মন চায় যে আমি জেড অক্ষ বরাবর না নিয়ে আমি এক্স অক্ষ বরাবর নিব, তাহলে এটা আসতো কি ডিজেড এবং ডিওয়াই আসতো, এবং এটার মান আসতো কি আর এক্স আসতো। সেম ভাবে ওয়াই অক্ষ বরাবর নিলে এটা আর ওয়াই আসতো, আর এটা বাকিটা আর ডিজেড এবং ডিএক্স আসতো। এই যে তফাৎ বা এই যে ব্যাপারগুলো তোমরা বুঝতে পারতেছো। তাহলে এটা যেহেতু আমি বক্ররেখাটা সি ধরে নিয়েছিলাম, তাহলে এখানেও একটা বক্ররেখা আছে, এই এখানে একটা বক্ররেখা আছে, এই বক্ররেখাটাকে আমি কি দ্বারা প্রকাশ করব, এই বক্ররেখাটাকে আমি গামা জেড দ্বারা প্রকাশ করব। এটাকে বলা হয় গামা, গামা, এটাকে গামা জেড দ্বারা আমি প্রকাশ করব। কেন? আর জেড নিলাম, গামা জেডও নিতে পারবো। সেম ওয়াই অক্ষ বরাবর হলে আমরা গামা ওয়াই নিব, এক্স অক্ষ বরাবর হলে গামা এক্স নিব। এই যে জিনিসগুলা, এই যে জিনিসগুলো তোমরা যদি বুঝতে পারো, এটা অবশ্যই একটা মূল বিন্দু হবে। এই যে জিনিসগুলো বুঝতে পারলে এখন তুমি যা যা এখানে অঙ্কন করলা, তাই তাই তুমি এখানে এখন অবশ্যই তোমাকে বর্ণনা দিতে হবে। আর চিত্রটা অবশ্যই পরীক্ষার মধ্যে আঁকাতে হবে, অঙ্কন করতে হবে, না হলে তুমি প্রমাণ করতেই পারবা না। ঠিক আছে, তাহলে আমি প্রমাণটা শুরু করি। যে ধরি, ধরি এস একটি তল, এস কি ভাইয়া, এস একটা তল, এস একটা তল, এই যে ধরে নিছিলাম এস একটা তল, যার লম্ব অভিক্ষেপ গুলো কি হবে, যার লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ গুলো কোথায় আসছে, এই যে এখানে আসছে। লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ গুলো, গুলো কোথায়, কোন কোন তল, এখানে আমরা এক্স ওয়াই তল ধরে নিয়েছিলাম, তাহলে অভিক্ষেপ গুলো এক্স ওয়াই তল হতে পারে, আবার ওয়াই জেড তলও হতে পারে যদি তুমি চেঞ্জ করো অক্ষগুলো। তারপর কি হতে পারে, এক্স জেডও হতে পারে যদি অক্ষ চেঞ্জ করো। তাহলে সমতলে, সমতলে অবস্থান করবে, সমতলে অবস্থান করবে, বা যে ক্ষেত্রগুলি উৎপন্ন হয়, যে ক্ষেত্রগুলি আমি একবারে লিখে নিচ্ছি, যে ক্ষেত্রগুলি উৎপন্ন হয়, উৎপন্ন হয়, সেগুলিকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, আর জেড। সেগুলি, সেগুলি আর জেড। তাহলে যে এক্স এর জন্য আর জেড পাইছি, তারপর আমরা কি পাবো,
তারপর পাবো আর, আর জেড, আর এক্স এবং আর ওয়াই, এবং এবং এদের আবদ্ধ রেখাগুলি, এদের আবদ্ধ, আমরা খুব সহজে এবং ধীরে ধীরে পড়বো ভাইয়া, তাড়াহুড়া করবো না, তাড়াহুড়া করলে ভুল হবে। রেখাগুলি, আবদ্ধ রেখাগুলি যথাক্রমে, আমরা কি দিলাম, গামা এক্স গামা ওয়াই, অর্থাৎ গামা জেড দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে গামা জেড, তারপর কি গামা এক্স এবং গামা ওয়াই। তাহলে এই পর্যন্ত আমার কাজ শেষ। ওকে, আচ্ছা, এখানে যে আমি এস সারফেসটা নিয়েছিলাম, এস সারফেসটা একটা অবশ্যই ফাংশন নিতে হবে এবং বা স্থানাঙ্ক নিতে হবে, না হলে তো তুমি তো এটা ক্যালকুলেশন করতে পারবা না। তাহলে এস তলকে আমরা ধরে নেই, ধরি ধরি এস তল, এস তল, এস তলকে জেড ইজ ইকুয়াল টু, জেড বরাবর জেড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই, একটা ফাংশন ধরে নিলাম। এখন অথবা, যেহেতু আমি সব অক্ষ নিয়ে কাজ করতেছি, সব অক্ষ নিয়ে কাজ করতেছি, এক্স ওয়াই, ওয়াই জেড এবং এক্স জেড, তাহলে এই অক্ষগুলোতে গেলে কেমন হবে? অথবা তাহলে এখানে জেড ধরলাম, তাহলে এখানে আমি কি ধরবো, এক্স ধরবো, এক্স অক্ষ, এক্স অক্ষ তাহলে কি হবে, তাহলে এটাকে আমি জি ধরে নিলাম, এটা এফ ধরে নিচ্ছি, এটা জি ধরে নিলাম, তাহলে জি হলে এটাও এক্স ওয়াই হবে, শুধুমাত্র নামগুলা চেঞ্জ হবে, জি এফ এগুলা। এবং আরেকটা কি হবে, ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু, এটাকে আমরা এইচ ধরে নিতে পারি, এইচ অফ এক্স ওয়াই, এইচ অফ এক্স ওয়াই, সমীকরণ আকারে প্রকাশ করতে পারি আমরা, সমীকরণ আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়। আর একটা ব্যাপার এখানে আছে, এই যে আমরা এখানে এ ধরে নিয়েছিলাম না, এ একটা ভেক্টর, তাহলে এ ভেক্টরটা অবশ্যই ধরে নেওয়া লাগবে। তাহলে এ ভেক্টরটাকে আমরা ধরে নিব যে এ ভেক্টরটা কি ধরবো আমরা, এ ভেক্টরটা ধরে নেব, আবার, এবং বা আবার দেই, আবার এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে, এ ওয়ান আই, এ টু জে, এ থ্রি কে, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখন, এখন কি আমার কেমন ছিল, এখন আমার দেখো দেখি, আমার ডেল ক্রস এ ইটা ডিএস ছিল না, এই জিনিসটা আমি এখন লিখবো। তাহলে এখন ডাবল ইন্টিগ্রেশন এস, ডেল ক্রস এ ইটা, ইটাটা অবশ্যই আমাদের একক ভেক্টর, এটা আমরা পরে অ্যাড করব, সমস্যা নাই, আপাতত লিখে রাখি এটা, এটা আছে তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো দেখো, ডাবল ইন্টিগ্রেশন ডেলের মান কত, ডেলের মান আমরা জানি কি, ডেল ডেল ডিভাইডেড ডেল এক্স আই এরকম, প্লাস ডেল 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 ওয়াই জে, তারপর ডেল ডেল জেড অফ কে, এটা আমরা জানি ডেলের পরিবর্তে থেকে লেখা যায়, এটা যারা আগের ক্লাসগুলো করতেছে তারা বুঝতে পারবা। ক্রস এ কেমন, এ ওয়ান আই, এ টু জে, এ থ্রি কে, এটা আমরা লিখতে পারবো। আর সাথে যে ইটা ছিল, ইটাটা এখানে রেখে দিলাম, ডিএসটা রেখে দিলাম, তাই না? এটা করা যায়। তাহলে এখন এই ডেল এক্স এর সাথে আই আই ক্রস গুণন, মানে এগুলা ক্রস গুণন করতে হবে আর কি। তাহলে ক্রস গুণন করলে হিসাবটা কেমন হয় সেটা আমি দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিছু লেখা ছিল, আচ্ছা, তাহলে ক্রস গুণন করলে কেমন হয়, এরকম আই জে কে, তাই না? এখানে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড এরকম লিখতে হতো, এ ওয়ান, এ টু, এ থ্রি এরকম লিখতে হতো, তাই না? এরকম লিখতাম আমরা। কিন্তু কথা হলো ভাইয়া, তুমি যখন এই কাজটা যখন করতে যাবা, তোমার হিসাব নিকাশ খুবই জটিল হয়ে যাবে, জটিল হয়ে যাবে, তখন তোমার অনেকগুলো কাজ করতে হবে, জটিল হয়ে যাবে। এখন আমরা তো চাইলাম যে জটিলকে সহজ করব বা কঠিনকে সহজ করব, তাহলে এখন আমরা যদি হিসাব করতে যাই যদি জটিল করে ফেলি বা কঠিন করে ফেলি, তাহলে কি ওটা আমার কাজে লাগবে কোনো?
কাজে লাগবে না। এই জন্য আমরা A1 কে রাখবো, A2 জিরো ধরবো, A3 কে জিরো ধরবো, বা মানে আহ, এই দুটা উপাংশকে আমরা জিরো ধরে কাজ করব, এবং শেষে তাই আমরা অনুরূপ ভাবে বলে দিব যে যেহেতু A1 এর মান এমন আসছে, তাহলে A2 এর মান এমন আসবে, A3 মানও এমন আসবে। যদি আমরা A3 A2 ধরি, তাহলে আমি যদি এগুলো জিরো ধরে নিই, তাহলে কিন্তু এটা ইজি হয়ে যাবে। তাহলে ব্যাপারটা হলো, আমি এখন সুন্দর করে তোমাকে বুঝে দিচ্ছি। তাহলে এখানে এখানে তুমি কি কাজ করবে? এখানে তুমি কাজ করবে, দেখো এটা কাজ করবে যে যে আচ্ছা, এই যে ইন্টিগ্রেশন সামথিং সামথিং যে জিনিসগুলো ছিল, ইটা ডিএস ছিল, এগুলো আমি আপাতত লিখতেছি না, পরে এগুলা গুণ করে দিলে আমার হয়ে যাবে, বুঝতে পারছো? আমি ভিতরকার কাজটা আগে করে নিই, ভিতরকার কাজটা আগে করে নিই। তাহলে এখানে আমি কি পাবো? এখানে আমি পাবো কি, ডেল ক্রস A1 আই পাবো, এটা পাবো আমি শুধুমাত্র। কেন? ওই বাকি উপাংশগুলোকে আমি জিরো ধরে নিচ্ছি, এটা টুইস্ট আছে, তোমাদের বইয়ের মধ্যে লেখা নাই, আমি এখানে এটা বলে দিলাম। এটাকে আমি জিরো, বাকি উপাংশগুলোকে জিরো ধরে এটাকে আমি লিখলাম, এটার মান শুধুমাত্র বের করব, করে পরে যদি আমি ওই যে ডিএস এবং ইটা যদি আমি গুণ করি, তাহলে আমার কাজ শেষ। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমার কথা কি তোমরা ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখন তুমি আই জে কে দিতে পারো, এখন তুমি দিতে পারো। তাহলে এখান থেকে ইটা নেবলা ইজুকালটা আমরা কি জানি, যে ডেল ডেল এক্স একবার করলাম, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এবং শুধুমাত্র এখানে কে থাকবে? A1 থাকবে। বাকি এগুলা কি হবে? বাকি এগুলা জিরো হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? কেন জিরো হলো? আমরা সুবিধার্থে, আমাদের সহজ যেন ক্যালকুলেশন হয়, এই সুবিধার্থে বাকি উপাংশগুলোকে আমরা জিরো ধরে নিয়েছি। আমার কথা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন তুমি এখান থেকে নির্ণায়কের মান বের করে কিভাবে? আই নিবা। তুমি যখন আই নিবা, আই নিয়ে যখন ক্যালকুলেশন করবা, দেখো এই বারবার তুমি গুণ করবা, এই বারবার তুমি গুণ করবা, দুটাই তো জিরো, তার মানে এখানে আলটিমেটলি জিরো আসবে। তার মানে কি এটা লেখার দরকার আছে? এটা দেখার দরকার আছে? লেখার দরকার নাই, তবু আমি লিখলাম। মাইনাস জে তুমি যখন নিবা, তখন কি হবে? মাইনাস জে নিলে তোমার এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে ডেল এক্স এর সাথে জিরো গুণ করলে জিরো, শুধুমাত্র ডেল ডেল যেটার সাথে A1 গুণ অবস্থায় থাকবে, কে থাকবে? ডেল ডেল যেটার সঙ্গে A1 গুণ অবস্থায় থাকবে। তারপর তুমি প্লাস কে নিবা, কে নিলে কেমন হবে? কে নিলে এই সারি বাদ, এই কলাম বাদ, তখন ডেল এক্স এর সাথে জিরো গুণ করলে এটা জিরো, শুধুমাত্র কে? ডেল ডেল ওয়াই এর সাথে A1 থাকবে, ডেল ডেল ওয়াই এর সাথে A1 থাকবে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি কি? আলটিমেটলি পাচ্ছি মাইনাস জে ডেল ডেল জেড A1 প্লাস কে ডেল ডেল ওয়াই A1। আলটিমেটলি আমরা এই জিনিসটা পাচ্ছি। আমার কথা কি ক্লিয়ার? এখন যদি এখন যদি তোমরা আর একটা কাজ করো বা করতে চাও, তাহলে করতে পারো। তুমি এখান থেকে মাইনাসটা সামনে নিতে পারো, এখান থেকে তুমি মাইনাসটা সামনে নিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেই। আমি যখন এই যে জেটা নিছিলাম, যেটা যখন নিছিলাম, তখন কি ডেল এক্স এর সাথে জিরো গুণ করছিলাম, আর নিচেরটা যখন আমি গুণ করতেছিলাম, তখন একটা মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না? এই সামনে একটা মাইনাস হতো, এই সামনে একটা মাইনাস হতো, আমি দেই নাই, মিস্টেক করছি। তাহলে ওই মাইনাস আর এই মাইনাসের প্লাস হয়ে যাইতো না? তাহলে এটা কি প্লাস হয়ে যাবে না? আচ্ছা, আমি এই জিনিসটা মিস্টেক করছি, এই জন্য আমি সরি, দুঃখিত। ঠিক আছে, এখন আমাদের দেখো ক্লিয়ার চলে আসছে। এখন আমাদের ক্লিয়ার চলে আসছে। এখানেও একটা মিস্টেক করছি, দেখো এই মিস্টেকটা কি? যখন আমি এটা নিছিলাম, তখন এখানে এই বরাবর একটা মাইনাস আসতো, এই এটা জিরো হবে, আর এই বরাবর একটা মাইনাস আসতো না, তাহলে এখানে একটা আমি মাইনাস মিস্টেক করছি, তো অবশ্যই এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে, আমি এটা মিস্টেক করছি, এই জন্য দুঃখিত। তাহলে আমি এই জন্য দুঃখিত, ঠিক আছে, এখানে একটা মাইনাস আসবে। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা আলটিমেটলি এটা পেয়ে গেছি ডেল ক্রস A1 আই এর ক্ষেত্রে। তাহলে এখন আমরা কি বলতে পারবো? এখন আমরা আলটিমেটলি বলতে পারবো, এখন এই এই পেজে যাই, তাহলে অতএব আমরা এরকম বলতে পারবো না যে এস, ওই যে আগের পেজটা ফিরে নিয়ে আসবো, তাহলে ডেল ক্রস A1 আই, এটা আমরা পেয়েছিলাম। তারপর এখান থেকে মনে করো, আচ্ছা দাঁড়াও, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা এখানে উঠে দেই,
তাহলে এটা পাচ্ছি, তাহলে এখানের সাথে আমার কি গুণ অবস্থায় ছিল, এখান থেকে গুণ অবস্থায় ছিল ইটা, আর কে ছিল, ডিএস ছিল, এরকম না, ইটা ডিএস। তাহলে এখান থেকে আমি কি পেয়েছিলাম, এখান থেকে যা পেয়েছিলাম তার সঙ্গে কি গুণ অবস্থায় যাবে না এই জিনিসগুলা, তাহলে এস ডেল এ ওয়ান ডেল জেড জে মাইনাস ডেল এ ওয়ান ডেল ওয়াই কে, ওই জিনিসটা আমি লিখলাম, ওই জিনিসটা আমি লিখলাম, তার সাথে কি ইটা গুণ অবস্থা আছে, ডিএস রেখে দিলাম। দেখো দেখি, আমি তাই লিখছি দেখো। আচ্ছা, জেটাকে সামনে দাও পরে দাও একই কথা, কেটাকে সামনে দাও পরে দাও একই কথা, তাহলে ডেল ওয়াই এর সাথে কে আছে এবং ডেল জেড এর সাথে জে আছে, তাই আমি এখানে লিখেছি, দেখো তাই আমি এখানে লিখেছি, সাজায় গোছায় লিখছি। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এটাকে আমি কি দিব, এটাকে আমি 1 নাম্বার দিতে পারি, 1 নাম্বার দিলাম। তাহলে এখন তুমি যে তলগুলা নিয়েছিলে, তাহলে এখানে আমাদের এই জিনিসগুলা নিয়ে কাজ করতে হবে, জে কে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার ইটা ডিএসটা থাকবে, কিন্তু দেখো প্রমাণে, এই যে প্রমাণে দেখো ডিআর আছে, দেখো প্রমাণে দেখো ডিআর আছে, তাই না? এটা যদি আমি প্রমাণ করতে তাহলে এখানে ডিআর আছে, এই ডিআরটাকে নিয়ে আসতে হবে, ইটা ডিএস এগুলাকে চেঞ্জ করবো, এগুলার মান বসায়। তাহলে আমি এখন কোথায় যাব, আমি এখন আমার তলে চলে যাব। তাহলে এখন আমি কালারটাকে চেঞ্জ করে নেই। এখন ধরি, ধরি এস তলের সমীকরণটা কি, তাহলে এস এর সমীকরণ তো অনেক ছিল, তাই না? আমরা যেহেতু জেড অক্ষ বরাবর নিয়ে কাজ করতেছি, তার মানে কি এস এর সমীকরণ, সমীকরণ জেড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। আমি এটা ধরে নিব, কারণ আমি জেড অক্ষ বরাবর নিয়ে কাজ করতেছি, তুমি যদি চাইলে অন্য অক্ষ বরাবর নিয়ে কাজ করতে পারো। তাহলে এটা হলে, তাহলে তাহলে আমরা কি লিখতে পারবি, তাহলে এস এর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এস এর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, সে বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান অবস্থান ভেক্টর কি হবে, অবস্থান ভেক্টর আর দিলাম, আর ইজ ইকুয়াল টু কি হবে, ধরে নিচ্ছে এটা, তাহলে এক্স আই ওয়াই জে এবং জেড কে, এটা থাকে, সবাই জানি আমরা অবস্থান ভেক্টর। তাহলে এস এর যে কোনো বিন্দু, মানে এস তলের উপর যে কোনো একটা বিন্দু নিলাম, মানে ওই ঢাকনাটা যেটা ছিল আর কি, ঢাকনাটার যে কোনো একটা পয়েন্ট নিলাম, যেটার অবস্থান ভেক্টর কত, এক্স আই প্লাস ওয়াই জে এবং প্লাস জেড কে। তাহলে এখান থেকে ভাইয়া, তাহলে আর কে যদি আমি এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, মানে এই যে ডেল বের করি, ডেল ডেল কি আমি এটা কার সাপেক্ষে করব, আমি কার সাপেক্ষে করবো বলো, করলেই হলো, করো একটা, এখানে তো জায়গা নাই, তাহলে এইদিকে করি। তাহলে আর কে আমি কার সাপেক্ষে করব, আহ আর কে আমি আর এর সাপেক্ষেই করি, কোনো সমস্যা নেই। আর কে যদি আমি আর এর সাপেক্ষে করি তাহলে কত আসবে, আচ্ছা আর কে আর এর সাপেক্ষে করলে 1 আসবে, কিন্তু আমাদের মিলাতে হবে কি, আমাদের ওয়াই মিলাতে হবে, তাহলে আমি ওয়াই এর সাপেক্ষে করব, তাহলে আমি ওয়াই এর সাপেক্ষে করব। তাহলে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিসকে ক্লিয়ার করে নেই, এই যে এখানে জেড কে আছে তাই না, এটাকে আর একটু ভেঙে লেখা যায় যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস, এটাকে আবার ভেঙে লেখা যায় কি, এফ অফ এক্স ওয়াই কে, এটাকে জেডটাকে ভেঙে লেখা যায়, কারণ এখানে আমি বলে দিলাম যে জেড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে আমার ফাংশনের ভিতর ফাংশন হয়ে গেছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, আর কে আমরা ডিফারেন্সিয়েশন করবো ওয়াই এর সাপেক্ষে, তাহলে এ কে আমরা, এ কে ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে আংশিক অন্তরীকরণ করব, তাহলে অন্তরীকরণ করে পাই, আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে করলে কেমন হয় ভাইয়া, তাহলে ডেল আর নিচে কি হবে, ডেল ওয়াই আসবে, ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো এদিকে এক্স কে করলে 0 হবে, কারণ ওয়াই এর সাপেক্ষে করতেছে, তার মানে কি পুরোটা 0, ওয়াই এর সাপেক্ষে করলে শুধুমাত্র জে থাকবে, এটা 0 প্লাস জে থাকবে শুধুমাত্র, কারণ কি ওয়াই ওয়াই 1 হয়ে যাবে, ওকে, প্লাস। এবার দেখো কে, কে কে আমরা ডিরেক্ট করতে পারবো না, কে কে আমরা কি করতে পারবো না, ডিরেক্ট করতে পারবো, কারণ কি ওটা কে এর ভিতরে এফ এর একটা ফাংশন আছে, আবার এক্স ওয়াই এর ফাংশন একটা দেওয়া আছে, তার মানে একে আমি ডিরেক্ট করতে পারবো না, একে আমি রেখে দেবো কিভাবে, একে রেখে দিব যে ডেল জেড ডিভাইডেড
ডেল ওয়াই, এটাকে আমি রেখে দিলাম। ঠিক আছে, এটাকে আমি রেখে দিলাম। এখন এখান থেকে ভাইয়া আপাতত আমি এটাকে 2 নাম্বার দিয়ে, আচ্ছা এটাকে একটু সাজায় গোছায় লিখি, লিখে ডেল আর ডিভাইডেড ডেল ওয়াই ইজ ইকুয়াল টু জে প্লাস ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই। এটাকে আমি কত নাম্বার দিব? 2 নাম্বার দিব। ঠিক আছে, এটাকে 2 নাম্বার দিলাম। এখন ভাইয়া ইটা ইটা ডট যদি ডেল আর ওয়াই করি, এটা কেমন হবে বলো দেখি? এটা ইজ ইকুয়াল টু জিরো হবে না? কেন জিরো হবে এটা বলি, যে এস তলের উপর এই যে ডেল আর বাই ডেল ওয়াই, এস তলের উপর এই জিনিসটা কি একটা স্পর্শ ভেক্টর না? এস তলের এস তলে স্পর্শক ভেক্টর না? আর ইটাটা কি ধরা হয়েছিল? ইটাটা ধরা হয়েছিল লম্ব, মানে তলের উপর লম্ব, তাই না? তলের উপর যদি লম্ব হয়, আর ডেল ওয়াই এটা কি স্পর্শ, কারণ কি তুমি একটা এরকম পয়েন্ট আছে, তল আছে, বা যেমন একটা পয়েন্ট যদি তুমি কল্পনা করো, তুমি যখন ডেল ওয়াই বের করবা, তখন এটা একটা কি হয়ে যায়, অভিলম্বের মনে করো, মানে ঢাল হয় আর কি, রেখার একটা ঢাল হয়, মানে একটা স্পর্শক হয় আর কি। তোমরা অবশ্যই আগে থেকে এগুলা করে আসতেছো, 9 10 থেকে করতে আসছো। মানে কোন একটা সমীকরণকে ডি ওয়াই ডিএক্স করলে আমরা কি পাই? সেটা একটা ঢাল হয়, বা স্পর্শকের ঢাল হয় আর কি, বা ঢালের স্পর্শকের সমীকরণ আমরা পাই ডিওয়াই ডিএক্স করলেই। তো যাই হোক, এটা আমাদের তলের সাথে স্পর্শ আকারে আছে। তো তলের সাথে স্পর্শ আকারে আছে, এবং এর উপর তলের উপর একটা লম্ব যদি ভেক্টর হয়, তাহলে এই দুটা কি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না? আর দুটা ডট ডট গুণন কি হবে? অবশ্যই জিরো হবে না? কারণ আমরা কি দুইটা আমরা জানি, অবশ্যই আগের ক্লাসগুলোতে বলা হয়েছিল যে দুইটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয়, তাদের কি অবশ্যই 90 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ। তো সেটাই এখানে আমি বলতেছি যে তাদের ইটা ডট ডেল আর ডেল ওয়াই, এটা হলো তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে তাদের মান কত হবে? জিরো হয়ে যাবে। তাহলে আমি এখানে এটা বলতে পারি না? এটা কি আমি এখানে বলতে পারি যে আহ এটা ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু, তাহলে এটা কেমন হবে? এটা হবে, আমি ইটা উভয় পক্ষকে ইটা গুণ করে দিলাম। আচ্ছা, তো যদি না বোঝো তাহলে এটা আবার আমি করতেছি, দেখো ইটা গুণ করে দিলাম, ইটা ডট ডেল আর ডেল ওয়াই, এটাকে ইটা গুণ করলে ইটা ডট জে জে প্লাস এটা এখানে কি হবে? ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ইটা ডট কে, এটা আমি লিখতে পারি, বাট লেখা যায়। তাহলে এটা ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে আসতেছে, তার মানে কি? আর একটা কথা বলি ভাইয়া, আমাদের যারা ইউটিউব থেকে যারা ক্লাস করো, বা এই ক্লাসগুলো অবশ্যই ইউটিউবে ফ্রি থাকবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমাদের ক্লাসগুলো। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও প্রথম বর্ষের, আমাদের 7টি কোর্স চলমান আছে, 7টি কোর্স, মেজর 3টা, নন মেজর 3টা, এবং আবশ্যিক আইসিটিটা আছে। এই 7টি কোর্সের তোমরা কম্বো প্যাকেজে ভর্তি হতে পারবা, অফার চলতেছে। এই অফারের মধ্যে দ্রুত ভর্তি হয়ে যাও, অফার শেষ হয়ে গেলে কিন্তু টাকাও দামও বেড়ে যাবে, দ্রুত পিছে যাবা তোমরা। তাহলে অবশ্যই ভর্তি হতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিবা, 0132960865 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নক দিলে তোমাদের যাবতীয় ডিটেলস বলে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর যদি এগুলা করো, অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবা, মানে তোমাদের এডুকেশন রিলেটেড ভালো ভালো ইনফরমেশন, ভালো ভালো ভিডিও তোমার আমি উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো, তাহলে এটা আমার কি আসতেছে? ওটা আমার কি জিরো আসতেছে না? এদিক বরাবর জিরো আসতেছে, তাহলে এখানে কি থাকবে? ইটা ডট জে থাকবে, যে সামনে দাও পরে দাও, ডট গুণনের ক্ষেত্রে ম্যাটার করে না, একই জিনিস। আর এখানে কি থাকবে? সরি, এখানে থাকবে হলো প্লাস কি হবে? ডেল জেড ডেল ওয়াই ইটা ডট কে, এটা ডট কে থাকবে, এটা থাকবে, তাই না? এখন এখান থেকে যদি আমি মান বের করতে চাই, তাহলে এটাকে পার করে দিলে এদিকে মাইনাস হবে না? তাহলে ইটা ডট যে, এদিকে মাইনাস দেওয়া যায় কথা, এদিকে মাইনাস দেওয়া একই কথা, তাহলে এদিকে আমি মাইনাস দিলাম। তাহলে ডেল জেড ডেল ওয়াই ইটা ডট কে। তাহলে আমি দেখো ইটা ডট জে এর মান পেয়ে গেছি, ইটা ডট জে এর মান আমি পেয়ে গেছি, এটাকে আমি 3 নাম্বার দিলাম। তাহলে এখন 1 ও 3 হতে পাই, সরি 1 ও 3 হতে পাই। দেখো একে আমরা কি করছিলাম, ইটা ডট আহ একে আমরা কি করছিলাম, দেখো দেখি, এই যে ইটার দ্বারা তুমি যদি ভিতরে গুণ করে দাও এখানে, তাহলে কি হবে? ইটা ডট ডিএস হবে না? ইটা ডট জে ডিএস হবে, এটা কাজ হবে না, ইটা ডট কে হবে না? এখন তাহলে যে কোনো একটা ফরম্যাটে আমরা নিয়ে যাব, হয় যে ইটা ডট জে এর মান একটা বসে দেবো এখানে, না হয় ইটা ডট কে এর মানটা আমরা বসে দেবো। তোমাদের যা ইচ্ছা তোমরা সেটাই করতে পারো।
তাহলে আমি এখানে কি করব দেখো, এটা ইকুয়ালটা আমি এখন লিখতে পারতেছি, এটা আবার লিখবো, তাহলে 1 ও 3 হতে পায়, 1 ও 3 হতে পায়। তাহলে তোমরা ডিটেলস লিখতে পারো, আমার কোনো সমস্যা নাই। তাহলে এটা কেমন, এরকম এস ছিল, ডেল ক্রস এ ওয়ান আই ছিল, এর সাথে কে ছিল ভাইয়া, এর সাথে ইটা ডিএস ছিল, তাই না? আচ্ছা, তাহলে এটা ভাঙ্গাইলে আমরা কেমন পাচ্ছিলাম, এটা ভাঙ্গাইলে আমরা পাচ্ছিলাম এরকম, দেখো এরকম আমি মান বসাবো, দাঁড়াও আমি আগে লিখে নেই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছিলাম কি, যে ইটা আমি ভেঙে লিখি, ইটা এই ডাবল ইন্টিগ্রাল এস ডেল এ ওয়ান ডেল জেড, তাহলে ওটা আমি গুণ করে দিলাম, তাহলে জে ডট ইটা ডিএস মাইনাস ডাবল ইন্টিগ্রাল এস ডাবল ইন্টিগ্রাল এস ডেল এ ওয়ান ডেল ওয়াই, এর সাথে কে গুণ অবস্থা আছে, এর সাথে গুণ অবস্থা আছে কে ডট ইটা ডিএস, এটা গুণ অবস্থা আছে, ঠিক আছে, এটা গুণ অবস্থা আছে। তাহলে ভাইয়া এখন এখানে আমি মান বসে দেব জে ডট ইটা, জে ডট ইটা যে কথা, ইটা ডট জে একই কথা, ডট গুণের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। তাহলে ওই মানটা যদি আমি এখানে বসে দেই, ওই মানটা আমি কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি, দেখো ওই মানটা যদি আমি এখানে বসে নেই, তাহলে কেমন হবে, তুমি এখানে পাচ্ছ কি, ইটার মানটা পাচ্ছ এখানে এস ডেল জে ডট, এটা তাহলে কেমন আসতেছে আমার, মাইনাস, এটা আমি দিলাম ঠিক আছে, ডেল জড ডেল জেড দিলাম, এই জিনিসটার মানটা কেমন, এই জিনিসটার মান আসতেছে মাইনাস ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই, এটা পাচ্ছি আমরা। তার সাথে কে, ইটা ডট কে আছে তাই না, ইটা ডট কে আছে, তার মানে আমি কি দিব, ইটা ডট কে, এটা ডট কে, এটা আমি দিলাম। আচ্ছা আমার এখানে জায়গা আসতে হচ্ছে না, আমি পরে পেজে যাই, দেখো আমি পরে পেজে যাই করতেছি দেখো, অথবা এখানে আমি এটা চাইলে ছোট করতে পারবো, সিলেক্ট দিয়ে ছোট করতে পারবো, কোনো সমস্যা নেই, এটা আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমি যদি মানটা বসে দেই, তাহলে মানটা বসালে কেমন হবে, এস এখানে যা আছে তাই, ডেল এ ওয়ান ডেল জেড, জে ডট ইটার মান কত ছিল, মাইনাস ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই, এখানে হলো এটার মানটা আমি বসে দিলাম, এখানে ইটা ডট কে, ইটা ডট কে, আর ডিএসটা এখানে আছে, ডিএসটা রেখে দিলাম, মাইনাস এইদিকে, এইদিকে যা আছে তাই রাখবো। আমার কথা কি তোমরা বুঝতে পারছো, আমার কথা কি তোমরা বুঝতে পারছো, মাইনাস এটা যদি আমি বসে দেই, তাহলে ডেল এ ওয়ান ডেল ওয়াই কে ডট ইটা ডিএস, এখন আমি যদি উভয় পক্ষ থেকে, তাহলে এটা মাইনাস সামনে আসবে, তাহলে দুটা সামনে মাইনাস, আমি যদি মাইনাস একটা কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে আমার কেমন আসতেছে, ডাবল ইন্টিগ্রেশন এস, তাহলে এখানে আমরা লিখতে পারবো, এখানে এটা লিখতে পারবো না, যে ডেল এ ওয়ান, আমি এই জিনিসটা আগে লিখি, ডেল ওয়াই যেহেতু সিঙ্গেল আছে এটা আগে লিখলাম, প্লাস ডেল এ ওয়ান, তাহলে ডেল এ ওয়ান ডেল জেড ইন্টু, এখানে কি ডেল জেড বাই ডেল ওয়াই, ডেল জেড বাই ডেল ওয়াই, এটা আমরা পেয়ে গেছি, এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, আর এর সঙ্গে কি ছিল, দুটারে ইটা ডট কে ছিল, ইটা ডট কে লিখলাম, ডিএস লিখে দিলাম। এই পর্যন্ত যারা বুঝতে পারতেছো অবশ্যই বাকিটা আরো সহজে বুঝতে পারবে। এটার নাম আমি, এটার একটা নাম্বার দিয়ে দেই, এটার নাম্বার দিলাম হলো 4, এটার নাম্বার কত দিলাম, 4 নাম্বার দিলাম। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন ভাইয়া এই যে একটা জিনিস পাইলাম, এই যে জিনিসটা পাইলাম, এই জিনিসটা এখন আমরা মান বের করে নিয়ে সেখানে বসালে আমার কাজ শেষ। তাহলে এখন আমরা কি, কিন্তু আমরা কি জানি, আমরা কি ধরে নিয়েছিলাম, আমরা এ ওয়ান কে, এ ওয়ানটা কি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড তিনটা ফাংশন, কারণ ত্রিমাত্রিক, কারণ কি এ ওয়ান এ টু এ থ্রি ছিল না ত্রিমাত্রিক, এই জন্য এক্স ওয়াই জেড হলো। তাহলে এটা ইজুকালটা আমরা কি লিখতে পারি, তাহলে যেহেতু জেড এর মান আমরা কি ধরে নিয়েছিলাম, এক্স ওয়াই
এফ অফ এক্স ওয়াই এরকম ধরে নিয়েছিলাম না? এখন আমরা এখন এটা ইজ ইকুয়াল টু আমি যদি এফ ধরে নেই, এফ অফ এক্স ওয়াই ধরে নেই, এটা ধরি, এখানে সাইডে নোট দেওয়া ধরি, যদি এটা ধরে নেই, তাহলে আমরা এটা কেমন পাবো? এটাকে যদি আমি এখন কি করি, ওয়াই এর সাপেক্ষে যদি আমি আংশিক অন্তরীকরণ করি, তার মানে কি ডেল এ ওয়ান ডেল ওয়াই পাবো, ডেল এ ওয়ান ওয়াই পাবো। তারপর দেখো এখানে যেহেতু পুরাটা কি নাই, পুরাটা এক্স ওয়াই এবং জেড নাই, জেডটা আবার এক্স ওয়াই এর সাপেক্ষে বা এক্স ওয়াই এর ফাংশনে রূপান্তর করা আছে। তার মানে এখানে আমার অ্যাপ্লাই করতে হবে চেইন রুল। কি রুল? চেইন রুল। ক্যালকুলাস ওয়ানে করা আছে, ক্যালকুলাস টু এও আছে, তাহলে চেইন রুল ইউজ করবো আমরা। তোমরা অবশ্যই এটা পরে জানবা, বিস্তারিত পরে তোমাকে বলা হবে যখন আরো একটু বড় হবা। তো চেইন রুল আমরা এখানে ইউজ করি, ক্যালকুলাসের চেইন রুল। তাহলে চেইন রুল ইউজ করলে তোমরা যেহেতু এটা ফাংশন না, তাহলে এটাকে আমরা কি জানতাম? জেড জানতাম না? এটাকে আমরা জেড জানতাম, তাই না? এই জিনিসটার নাম কি ছিল? জেড ছিল। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি যে ডেল এ ওয়ান ডিভাইডেড ডেল জেড, ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই আমরা লিখতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? ডেল ওয়াই আমরা লিখতে পারবো। তাহলে এটা হলো এদিককার কাজ, হলো এদিকে কি ছিল? এফ ছিল। তাহলে এফটাকে আমরা কি লিখতে পারবো? ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই। তাহলে এটা আমরা পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা 5 নাম্বার ধরলাম। কত নাম্বার সমীকরণ? 5 নাম্বার। এফ এর ভিতরে কিন্তু এক্স ওয়াই দুটা ফাংশনে আছে, কিন্তু এটা ফাংশনের ভিতরে ফাংশন নাই, শুধুমাত্র এর এটা ফাংশনের ভিতরে ফাংশন থাকার কারণে চেইন রুল আমরা ইউজ করছি, এখানে চেইন রুল ইউজ করে এই জিনিসটা আসছে। ঠিক আছে? তাহলে ভাইয়া এই যে জিনিসটা তুমি পাইলা, এই জিনিসটা কি তোমার এটা না? এই জিনিসটা কি তোমার এটা না এখানে? তাহলে এই জিনিসটার পরিবর্তে আমি এখানে কি লিখতে পারবো ভাইয়া? তাহলে এখন আমি 4 ও 5 হতে পাই, 4 ও 5 হতে পাই। তাহলে 4 ও 5 হতে পাই কি দেখো দেখি। তাহলে এখানে ডাবল ইন্টিগ্রেশন এস ডেল ক্রস এ ওয়ান আই ছিল আমার, যার সাথে কে ছিল? ইটা ডিএস ছিল। ইজুকাল টু আমরা তাহলে কি লিখতে পারতেছি? এই জিনিসটা ইজুকাল টু মাইনাস ডাবল ইন্টিগ্রেশন এস ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই ইটাকে ইটাকে ডিএস। এটা আমরা লিখতে পারবো, এটাকে ডিএস। এটা আমরা লিখতে পারতেছি কারণ এখানে আমি জাস্ট মান বসে দিলাম, এই যে জিনিসটার মানটা খালি জাস্ট বসে দিলাম। এই মানটা কত? ডেল এফ বাই ডেল ওয়াই আসছে, এই জিনিসটা বসে দিচ্ছি। তারপর দেখো এখন এখান থেকে আমরা আর কি করতে পারি? তাহলে এখান থেকে আমরা ডেল এফ, এই যে দেখো আমরা যখন ডেল এফ বাই ডেল ওয়াই, এই জিনিসটা হলো এই পরিবার থেকে বা এটার পরিবার থেকে এস, যদি এস কে আমি যদি উঠায় দেই, তাহলে এস এর অভিক্ষেপটা কি বা এস তলের অভিক্ষেপটা কি ছিল? আর জেড ছিল না? ওই যে নিচের তলের মানটা কত ছিল? আর জেড। তাহলে এস এর পরিবার থেকে আমি লিখতে পারবো যে মাইনাস, সামনে তো আছেই, মাইনাসটা দিতে হবে। তাহলে এই পরিবার থেকে লিখতে পারবো আমরা ডেল এফ ডিভাইডেড ডেল ওয়াই। এখানে আমাকে আর জেড দিতে হবে। কেন? আমি তলটা চেঞ্জ করতেছি, অভিক্ষেপে চলে গেলাম। কারণ আমি অভিক্ষেপ ছাড়া তো মান বের করতে পারবো না। আমি কি এই শূন্যের মধ্যে মান বের করতে পারবো? তাহলে শূন্যের যে নিচে অভিক্ষেপ, মাটিতে যে অভিক্ষেপটা পাবো, এই অভিক্ষেপের মানটা বের করলে আমার কাজ শেষ হয়ে যাবে। এটা যেটা আমরা গ্রিনের উপপাদ্য আমরা করেছিলাম, যারা অবশ্যই গ্রিনের উপপাদ্যটা করছো তারা অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা এখন এটাকে আমি তলটা চেঞ্জ করে অভিক্ষেপে নিয়ে গেলাম। তাহলে অভিক্ষেপটা কত? আর জেড। আর সাথে কি থাকবে? সাথে থাকবে ডিএক্স ডিওয়াই, কারণ এই মানটা কত ছিল? ইটা ডট কে ডিএস, এর পরিবর্তে আমরা লিখতে পারবো ডিএক্স ডিওয়াই। ডিএক্স ডিওয়াই সাইডে একটা নোট দিয়ে দিবা, একটা নোট দিবা যেখানে যেখানে আর জেড হলো এস এর লম্ব অভিক্ষেপ, এস এর লম্ব অভিক্ষেপ। আমার কথা কি বুঝতে পারছো? এখানে নোটটা দিলে তোমার কাজ শেষ। যা কি এক্স ওয়াই সমতলে, কোথায়? এক্স ওয়াই সমতলে, এই নোটটা দিলে তোমার কাজ শেষ। সাইডে নোটটা দিয়ে দিবা। তাহলে আমি কোথায় কনভার্ট করলাম? আমি আর জেড সমতলে কনভার্ট করে নিলাম। এই যে এক্স ওয়াইটা নিয়ে আসার কারণটাই হলো, ডিএক্স ডিওয়াইটা নিয়ে আসার কারণ হলো আমি এখানে গ্রিনের উপপাদ্য অ্যাপ্লাই করব। কি উপপাদ্য? গ্রিনের উপপাদ্য। গ্রিনের উপপাদ্যটা কেমন ছিল ভাইয়া, মনে আছে? গ্রিনের উপপাদ্যটা মনে আছে তোমাদের? এরকম ছিল না যে ক্লোজ ইন্টিগ্রাল পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন
ডাবল ইন্টিগ্রেশন কি, ডেল কিউ ডেল এক্স, এখানে ডেল ইউজ করো আর এই ডেল ইউজ করো একই কথা, মাইনাস ডেল পি ডেল ওয়াই, ডেল পি ডেল ওয়াই, বাইরে ডি এক্স ডি ওয়াই ছিল। বুঝতে পারছো? তাহলে এটা ছিল না, তাহলে আমরা প্রমাণ করেছিলাম কি, আমরা প্রমাণ করেছিলাম যে এই যে এটা থেকে আমরা পি এটা প্রমাণ করেছিলাম এবং এটা থেকে আমরা এটা প্রমাণ করেছিলাম। তাহলে কথা হলো ওইটাই, তাহলে এই জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, যারা গ্রিনের উপপাদ্যটা করো নাই অবশ্যই গ্রিনের উপপাদ্যটা করে আসবা, না হলে কিন্তু এখানে বুঝবা না। গ্রিনের উপপাদ্যটা আগে করতে হবে, এই জন্য আমি সেটা আগে করাই দিয়েছি। তাহলে গ্রিনের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমি এটা ইজি করে লিখতে পারতেছি, ক্লোজ ইন্টিগ্রাল এ ওয়ান, এফটা কি ধরেছিলাম আমরা, এফটাকে এ ধরে, এ ওয়ান থেকে তো এফ ধরে নিয়েছিলাম, তাহলে এ ওয়ান ফিরে পেলাম, আর এখানে ডিএক্স থাকবে, ডি ওয়াই, এটা ওয়াই একটু মনে রাখার টেকনিক বলে দেয়, এ ওয়াই ওয়াই কেটে যাবে, শুধুমাত্র ডিএক্স থাকবে। ঠিক আছে, এটা আমরা কিসের সাহায্যে, এটা নোট আর একটা দিবা যে গ্রিনের উপপাদ্যের সাহায্যে, গ্রিনের উপপাদ্য ব্যবহার করে, উপপাদ্য ব্যবহার করে। বুঝতে পারছো? তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারতেছি যে ক্লোজ ইন্টিগ্রাল একটু সুন্দর করে লিখি, এ ওয়ান ডিএক্স, এটাকে কত নাম্বার দিলাম, এটাকে আমরা 6 নাম্বার দিলাম, এর আগে আমরা 5 নাম্বার দিয়েছিলাম। ঠিক আছে, 6 নাম্বার দিলাম। তাহলে যেহেতু এটা গামা জেড বক্ররেখার বা প্রত্যেক এক্স ওয়াই বিন্দুতে আমরা এগুলা বের করলাম বা এটা আমি বের করতে পেরেছি, তাহলে সেম ভাবে আমরা এক্স জেড ওয়াই জেড আর যে বাকি যে তলগুলো ছিল সেখানে কি বের করতে পারতাম না? দেখো দেখি, একটু দেখাই তোমাকে, অনেক দূর চলে গেছে। এই যে এটা আমরা এক্স ওয়াই তলে আমরা বের করছি, শুধুমাত্র এক্স ওয়াই তলে, তুমি চাইলে কি ওয়াই জেড তলে বের করতে পারতা না? এক্স জেড তলে কি বের করতে পারতা না? পারতা। তুমি যেটা করবা সেটাই হইতো। সহজে বা সুবিধার্থে আমি এক্স জেডটা বের, এক্স ওয়াই সমতলে বের করেছি, তোমরা ওই তলেও বের করতে পারতা। তাহলে এটা এখন আমি যদি ডিরেক্ট বলে দেই, আমি এখানে যদি জাস্ট বলে দেই যে এটা বের করা সম্ভব, তাহলে আমার কাজ শেষ। তাহলে যেহেতু যেহেতু গামা গামা জেড বক্ররেখা বরাবর, বক্ররেখা বরাবর প্রত্যেক এক্স ওয়াই বিন্দুতে, এক্স ওয়াই বিন্দুতে এফ এর মান, এফ এর মান এফ এর মান সি বক্ররেখার, সি বক্ররেখার প্রত্যেক প্রত্যেক সি বক্ররেখার প্রত্যেক এক্স ওয়াই জেড, আমরা কিন্তু এ ভেক্টরটা নিয়েছিলাম ত্রিমাত্রিকে, আর আমরা গামাটা রূপান্তর করলাম দ্বিমাত্রিকে না, গ্রিন তো আমাদের দ্বিমাত্রিক, এই জন্য দ্বিমাত্রিকে রূপান্তর করেছিলাম। এই জন্য এটাই বলা হয়েছে যে গামাটা হলো এক্স ওয়াই বিন্দুতে, অর্থাৎ দ্বিমাত্রিক থেকে যখন সি বক্ররেখার প্রত্যেক এক্স ওয়াই জেড বিন্দুতে বিন্দুতে এ ওয়ান এর মান, এ ওয়ান এর মান কেমন হবে, এ ওয়ান এর মান মানের সমান হবে, সমান, এবং উভয় বক্ররেখায়, উভয় বক্ররেখায় কি হবে, ডিএক্স টা সমান হবে, ডিএক্স সমান। তাহলে আমি জাস্ট বলে দিলাম যে আমি যখন অভিক্ষেপটা নিলাম, এই অভিক্ষেপের যে এক্স ওয়াই বিন্দুতে, এক্স ওয়াই বিন্দু অভিক্ষেপ কিন্তু এক্স ওয়াই বিন্দুতে তলে একটা দ্বিমাত্রিক তলে নিয়েছিলাম অভিক্ষেপটা, মানে ভূমিতে আর কি। আর সিটা কোথায় ছিল, শূন্যে বা ত্রিমাত্রিক স্থানে ছিল আর কি। তাহলে সেম জিনিসটা, সিটা ওই জন্য এক্স ওয়াই জেড হয়েছে, আর বক্র গামাটা, গামা জেডটা কোথায় হয়েছে, এক্স ওয়াই হয়ে গেছে। বুঝতে পারছো? একই ভাবে আমরা বলতে পারি বা অনুরূপ ভাবে বলতে পারি, একই ভাবে এক্স জেড এবং ওয়াই জেড সমতলে সেম হবে, সমতলে, সমতলে একই দেখাতে পারি, একই দেখাতে পারি। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই কথাটা তোমার লেখা শেষ, তখন তুমি এইদিকে আর কি করতে পারবা। আচ্ছা, আর একটু ডিটেলস বলে নেই, যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, এই যে 7টা কোর্স, এই যে 7টা কোর্স আমাদের কাছে পেয়ে যাবা কম্বো অফারে, কম্বো অফার চলতেছে, তোমরা দ্রুতই কন্ট্যাক্ট করে ভর্তি হওয়ার ব্যবস্থা করো। আর 013
29608654, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি নক দাও, যাবতীয় ডিটেলস তোমাদের বলে দেওয়া হবে। এই এই তিনটা হলো মেজর, এই তিনটা হলো নন মেজর, আর একটা হলো কি আবশ্যিক, যেটা সবার জন্যই আছে। তাহলে মেজর হোক নন মেজর হোক, যেখান থেকে তোমরা সিঙ্গেল কোর্সও এখান থেকে জয়েন হতে পারবা, কম্বো কোর্সেও জয়েন হতে পারবা, ঠিক আছে। তো এই হলো মোটামুটি কথাবার্তা। আমরা নেক্সটে চলে যাই। তাহলে দেখো, তুমি যখন এই কথাবার্তাগুলো বললা, তাহলে আমরা সবগুলো সমান করে দিতে পারি। তখন তোমাদের কাজটা কি হবে? তখন অতএব তুমি লিখতে পারবা এরকম যে ডাবল ইন্টিগ্রাল এস ডেল ক্রস, তখন A1 পাইছিলা, তাহলে তুমি কি এখানে A2 পেয়ে যাবা। A2, এই যে প্রথমে বলেছিলাম যে আমি শূন্য ধরে নিলাম, পরে ওগুলো আমি মান বের করে দেখাবো। তাহলে A2 হলে তোমার কাজটা কেমন হবে? তাহলে ইটা ছিল, ইটা ডিএস ছিল, তাহলে এখান থেকে তুমি এটা পাবা না, যে ক্লোজ ইন্টিগ্রাল A2 ডিওয়াই পাবা, যেটাকে আমরা 7 নাম্বার দিলাম সমীকরণ। সেম ভাবে আর একটা কি আছে, আর একটা এস ডেল ক্রস A3 কে, A3 কে আছে না, ওই যে প্রথমে শূন্য ধরে নিয়েছিলাম A2 আর A3 কে, এই যে এখন আমরা মানগুলা বসে দিচ্ছি, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কি পাবো? ক্লোজ ইন্টিগ্রাল A3 dz পাবো, A3 dz পাবো। এটাকে আমরা 8 ধরে নিলাম, বুঝতে পারছো? তাহলে এখন 6 7 8 যদি তুমি যোগ করে দাও, তাহলে 6, কালারটা চেঞ্জ করে নেই ভালো হবে, 6 যোগ 7 যোগ তুমি যদি 8 করো, 8 করে পাই, যোগ করে পাই আর কি, যোগ করে পাই। তাহলে করলে কি হবে তোমার? তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ এস, দেখো ডেল গুলা সবগুলার থেকে কি আছে, সবগুলার থেকে আমি তখন A1 A2 A3 আছে না, তাহলে সবগুলার থেকে আমি ডিরেক্ট এভাবে লিখতে পারবো না, যে ডেল ক্রস এ, ডেল ক্রস এ লিখতে পারবো সবগুলা থেকে। আর এখানে ইটা তো ইটা আছে, আর ডিএস তো আছেই, এটা রাখলাম। আর বাম দিকে ডান দিকে যে ক্লোজ ইন্টিগ্রাল A1 A2 A3 dx dy dz আছে না, তাহলে আমি এটাকে আমি কি করতে পারবো, ক্লোজ ইন্টিগ্রাল সি দিলাম, দিয়ে এখান থেকে A1 A2 A3 পরিবার থেকে আমি কি লিখতে পারবো, এ লিখতে পারবো, এ লিখতে পারবো। আর এদিকে dx dy dz এটার পরিবার থেকে আমি কি লিখতে পারবো, আমি সবগুলো যোগ করে দিচ্ছি, বুঝতে পারছো? তাহলে dx dy dz এটার পরিবার থেকে আমি dr লিখতে পারবো, dr লিখতে, যেটা আমার ভেক্টর হবে, যেটা আমার কি হবে, ভেক্টর হবে। কারণ আমি আর এর, আর কে ভাঙালে এক্স ওয়াই জেড পাইতাম, তাহলে এক্স ওয়াই জেড যেহেতু এটা ক্ষুদ্র dr, তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেড পাবো আমি, ওই জন্য ডিএক্স ডিওয়াই ডিজেড এর পরিবার থেকে dr আমি লিখতে পারি বা পারলাম আর কি। আমার কথা কি তোমরা ক্লিয়ার হইছো? আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এ পর্যন্ত পাই আর কি। তাহলে এইদিকে দেখো, দেখে আমার প্রমাণে কি ছিল, আমাদের প্রমাণে এই যে দেখো, আমাদের প্রমাণে কি ছিল, ইটা ইটা মানে ডেল ক্রস এ ডট ইটা ডিএস থেকে আমরা এ ডট ডিআরটা বের করে নিয়ে এসেছি, এটা বের করে নিয়ে এসেছি, বুঝতে পারছো আমার কথা? ওকে, ওকে। তাহলে আমি একটু নেক্সট পেজে যাই। আহ, আমার কাজটা হলো এখানে দেখো, নেক্সট পেজে, ঠিক আছে। এই যে এটা আমরা পেয়েছি, তাহলে এখন আমরা এটা বলতে পারি যে অতএব, ওখানে প্রমাণিত বলে দিলেও হবে, এখানে অতএব আমি বলে দিচ্ছি যে ডাবল ইন্টিগ্রাল এস ডেল ক্রস এ, এটা এটা ভেক্টর, এর সাথে কে ছিল, ইটা ডিএস ছিল, তাই না? এটা ইজিক্যাল আমরা বলতে পারতেছি ক্লোজ ইন্টিগ্রাল সি এ ভেক্টর ডি আর, এটা হলো প্রমাণিত। তাহলে আমরা ভাইয়া একটা প্রমাণ করে দেখাইলাম, বাকি আর একটা করা লাগবে না, তিনটার মধ্যে যে কোনো দুইটা, একটা থেকে আরেকটা প্রমাণ করে দেখাইলে কাজ শেষ। তাহলে আরেকটু সামারি করে নেই, আর একটু সামারি করে নেই। তাহলে আমরা প্রথমে কি করে নিয়েছিলাম, প্রথমে আমাদের চিত্রটা ভালোভাবে বুঝেছিলাম, তাই না? চিত্রটা, এই চিত্রটা থেকে আমরা প্রথমে এস তল নিয়েছিলাম, ওই যে ঢাকনাটা যেটা আছে, ঢাকনাটা এস তল বলেছিলাম, এবং ঢাকনার যে বাইরে এরিয়াটা
মানে যে রেখাটা ছিল সেটাকে আমরা সি ধরে নিয়েছিলাম। ধরে নেওয়ার পর তাহলে ওই যে ঢাকনাটা বা এস তলের একটা অভিক্ষেপ তৈরি হবে, তুমি যখন একটা গ্লাসকে মাটিতে রাখবা, সেখানে উপর থেকে মানে যদি আলো আসে, সূর্যের আলো হোক বা তুমি যদি লাইট মারো, তাহলে ভূমিতে একটা ছায়া দেখতে পাবা। সেই ছায়াটা কোথাও উৎপন্ন হবে ভূমিতে। এই ভূমিটা হয় দ্বিমাত্রিক বা 2D। সেটাকে আমরা এক্স ওয়াই সমতল ধরে নিলাম। তো এক্স ওয়াই সমতলের মধ্যে এই ছায়াটা হলো, ছায়াটার পুরাটার ক্ষেত্রফল হলো আর জেড। আর এখানে যে ডি এসটা ক্ষুদ্র একটা জিনিস ধরে নিচ্ছিলাম, এই ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রফলটা ধরে নিলাম ডিএক্স ডিওয়াই। আর এই যে ছায়াটা যে বৃত্তাকার আকৃতির হবে, যেহেতু বৃত্তাকার এটা, তাহলে এটার একটা সাইডে রেখা হবে, সেই রেখাটার নাম ছিলাম গামা জেড। তাহলে গামা জেড কেন দিলাম? জেড অক্ষ উপরের দিকে, জেড অক্ষের ছায়া দেখে আমরা গামা জেড নিলাম। সেম ভাবে তোমরা জেড অক্ষ না নিয়ে তোমরা ওয়াই অক্ষ বরাবর নিতে পারতা, এক্স অক্ষ বরাবর নিতে পারতা। যেদিকেই তোমরা নাও না কেন, তোমাদের কি হবে? তোমাদের সেম জিনিস আসবে বা সেম মান আসবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে গামা এক্স, গামা ওয়াই, গামা জেড যে কোনো একটা হতে পারে। আমি জাস্ট শুধুমাত্র গামা জেড নিয়ে কাজ করেছি। এবং এ ভেক্টরটা আমরা এখানে ধরে নিছিলাম। আমাদের এ ভেক্টরটা দেওয়া নাই, এ ভেক্টরটা আমরা ধরে নিছিলাম। আর এখানে এস তলকে জেড এর একটা ফাংশন হিসেবে ধরে নিছিলাম, অথবা এক্স এর ফাংশন হতে পারে, ওয়াই এর ফাংশন হতে পারে। কিন্তু আমরা শুধুমাত্র জেড নিয়ে কাজ করব, জেড অক্ষ বরাবর, এই জন্য আমরা জেড নিয়ে আমরা কাজ করেছি। দেখো এখানে জাস্ট মানগুলা বসাইছি। এখানে সুবিধার্থে, আমাদের হিসাবের সুবিধার্থে A2 A3 এই উপাংশগুলোকে আমরা জিরো ধরে নিয়েছিলাম। এই উপাংশগুলো জিরো ধরে নিয়ে শুধুমাত্র ডেল ক্রস A1 করে নিয়েছিলাম সুবিধার্থে। পরে যা দেখতেই পাচ্ছ যে আমরা A2 A3 মানটা আমরা বের করে নিয়েছি। তাহলে সুবিধার্থে আমরা জিরো ধরে নিয়ে মানটা বের করে, এটা আমরা বের করে নিয়েছিলাম। এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট এস এর যে সমীকরণটা, জেডটা, এখান থেকে আমরা মান বের করে নিয়েছি, অবস্থান ভেক্টরটা ধরে নিয়েছিলাম, নিয়ে জাস্ট এখানে মানটা বের করে নিয়েছি। এখানে জাস্ট বাকি ক্যালকুলেশন করেছি, করার পর শেষে দেয় মানটা অটোমেটিক বের হয়ে আসছে। এই হলো আমাদের স্টকসের উপপাদ্য। এটা মোটামুটি অনেক বড় এবং একটু একটু জটিল। যদি আমার ক্লাসটা করে যদি তোমরা বেসিক থেকে বুঝে যাও, তাহলে কিন্তু ইজিলি সলভ করতে পারবে। আর যারা নতুন দেখতেছো, তারা অবশ্যই উপপাদ্যটা 2 থেকে 3 বার খাতায় দেখে দেখে লিখবা, তারপর অটোমেটিক দেখবা যে আয়ত্ত চলে আসছে। বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। দেখা হবে আগামী নেক্সট ক্লাসে এবং অন্য কোনো অধ্যায় নিয়ে। আজকে এই অধ্যায়টা এখানেই শেষ, এই অধ্যায়টা এখানেই শেষ। আর পেইড ক্লাস যারা আছে, অবশ্যই তোমাদের ডিরেকশন দেওয়া হবে। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।